সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পড়ব পদার্থবিজ্ঞান প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায় ভেক্টর এর লেকচার 4। আমরা এর আগের ক্লাসে পড়ছিলাম ভেক্টর রাশির যোগ কিভাবে করা যায়। আমরা বলছিলাম যে ভেক্টর রাশির যোগ সাধারণ বীজগণিতিক নিয়মে করা যায় না। তাহলে কি করতে হবে? আমাদেরকে ত্রিভুজ নিয়ম অর্থাৎ জ্যামিতিক নিয়মে করতে হবে। আমরা আগের দিন কি করছিলাম? আমরা বলছিলাম যে 6টা নিয়ম, তার ভিতরে আমরা পড়ছিলাম ভেক্টর যোগের সাধারণ সূত্র। আজকে আমরা পড়ব ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। তার মানে আগের দিন আমরা পড়ছি ভেক্টর যোগের সাধারণ সূত্র, আজকে আমরা পড়ব ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। তাহলে আমরা সূত্রটা বলি যে একটি ত্রিভুজের দুইটি বাহু দ্বারা একই ক্রমে দুটি ভেক্টর নির্দেশিত হলে ওই ত্রিভুজের তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে লব্ধি নির্দেশিত হবে। আমি আবার বলি, একটি ত্রিভুজের দুইটি বাহু দ্বারা একই ক্রমে, একই ক্রম কথার অর্থ হচ্ছে একই দিকে দুটি ভেক্টরকে নির্দেশ করলে ওই ত্রিভুজের তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে লব্ধি নির্দেশিত হবে। তাহলে আমরা একটু ব্যাখ্যা করি। ধরে নিচ্ছি একটা ত্রিভুজ এ বি সি। আমরা বলছিলাম একটি ত্রিভুজের দুইটি বাহু দ্বারা একই ক্রমে দুইটি ভেক্টর নির্দেশিত হলে, তাহলে এই ত্রিভুজের এ বি এবং বিসি বাহু দ্বারা দুটি ভেক্টর যথাক্রমে পি এবং কিউ নির্দেশিত হচ্ছে। তাহলে একটা ভেক্টর হচ্ছে পি, একটা কিউ। পি এর দিক হচ্ছে এ বি বরাবর, বি এর কিউ এর দিক হচ্ছে বিসি বরাবর। তাহলে আমাদের সূত্র অনুসারে এই দুটার যোগফল তথা লব্ধি হবে কি? তৃতীয় বাহু। তৃতীয় বাহু কোনটা? আমার এসি। এই তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে, অর্থাৎ আগের দুটো কি ছিল? ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে লব্ধিটার দিক হবে কি? ঘড়ির কাঁটার দিকে। তাহলে এটার দিক হচ্ছে কোন দিক? এদিকে। এদিকে হলে একই দিক হতো। তাহলে এটা ঘুরতেছে আমার এদিকে, এটা ঘুরতেছে আমার এদিকে, তাহলে লব্ধিটা যাচ্ছে কোন দিকে? এদিকে। আমরা লিখতে পারবো তাহলে এ বি একটা ভেক্টর প্লাস বি সি ইকুয়াল টু কত হবে? তাহলে এ সি। আমরা যদি পি কিউ দিয়ে লিখি তাহলে পি প্লাস কিউ ইকুয়াল কত হবে? আর। ক্লিয়ার? তাহলে আমরা বললাম এটা এটা আমরা আরেকটু যদি ব্যাখ্যা করি, ধরো কলমটা এই এ বিন্দুতে আছে, একে আমি প্রথমে বল প্রয়োগ করলাম, কলমটা চলে গেল বি বিন্দুতে, অর্থাৎ পি পরিমাণ বল প্রয়োগ করলাম। আবার এখান থেকে আমি বল প্রয়োগ করলাম, চলে আসলো সি বিন্দুতে। যদি আমরা বলি কলমটির সরণ কতটুকু হলো, তাহলে আমরা বলবো কি? কলমটি গেল মূলত এ থেকে সি তে, যেটা আমরা সরণের সংজ্ঞা থেকে জানি। সুতরাং এই দুইটা বাহুর দ্বারা আমরা বলটা প্রয়োগ করলাম, বস্তুটার সরণ ঘটালাম, বস্তুটা কোথায় গেল? এ থেকে সি তে। এটুকু হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। অর্থাৎ এই এসি বাহু দ্বারা কি করবে? ভেক্টরটা লব্ধিটার মান নির্দেশ করবে, আর এ থেকে সি বরাবর কি করবে? তার দিক নির্দেশিত হবে। আসলে আমাদের সাধারণ সূত্রটা কিন্তু একই ছিল। ওখানে আমরা ভেক্টরগুলো প্রয়োগ করার পরে ত্রিভুজটা পেয়ে গেছিলাম, আর এখানে আগেই ত্রিভুজটা কি হচ্ছে? দেওয়া থাকছে। আমরা যদি এখান থেকে আরেকটু দেখানোর চেষ্টা করি, এটা আমরা মুছে দেই, তাহলে আমরা লিখতে পারবো কি? এ বি প্লাস বি সি, এটা সমান আমরা কি লিখতে পারবো? এখানে এই পাশে থেকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে কত? আমাদের মাইনাস এসি ইকুয়াল টু কত হবে? 0। আমরা কি করলাম? এসি কে পরিবর্তন করে এই পাশে নিয়ে আসলাম। আর আমরা লিখতে পারবো এ বি প্লাস বি সি প্লাস, আমরা ইচ্ছা করলে লিখতে পারবো এই এসি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এখানে আছে, আমি তাহলে দেখাই, এসি, এসি এর দিক হচ্ছে এদিকে, তাহলে তার বিপরীত রাশিটা কি হবে? মাইনাস সি।
এসি সমান কি লেখা যাবে মাইনাস সিএ, কারণ সমান এটার দিক যেটা এই মাইনাস সি এর দিক কোনটা এটাই, আবার কারণ এর নেগেটিভ করলে এটা, তাহলে এসি এর জায়গায় আমরা কি লিখতে পারবো মাইনাস মাইনাস সিএ ইকুয়াল টু 0। বোঝা গেছে যে এসি এর পরিবর্তে আমরা লিখতে পারবো কত মাইনাস সিএ, অথবা সি এর পরিবর্তে আমরা লিখতে পারবো মাইনাস এসি। এগুলোকে আমরা বিপরীত বা ঋণ ভেক্টর বলছিলাম, যে দুইটা ভেক্টরের মান সমান কিন্তু দিকগুলো হচ্ছে পরস্পর বিপরীত। যাই হোক, তাহলে আমরা লিখতেছি এ বি প্লাস বি সি মাইনাস এ প্লাস সি এ ইকুয়াল টু কত 0। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম, এ বি একটা ভেক্টর, বি সি একটা ভেক্টর, আর তৃতীয়টা হচ্ছে কোনটা আমি দেখালাম, এবার এটা মুছে যদি দেই তাহলে সি এটা হচ্ছে কোন দিকে এদিকে। তার মানে এই কলমটাকে যদি আমি এখান থেকে একবার এখানে নিয়ে যাই, এখান থেকে যদি একবার এখানে নিয়ে যাই, এখান থেকে যদি এখানে নিয়ে আসি, তাহলে কলমটার সরণ কতটুকু হবে, আসলে নিট সরণ 0, সেটাই আমরা করছি। তাহলে এখান থেকে আমরা একটা অনুসিদ্ধান্তে আসতে পারি। আমরা ত্রিভুজ সূত্রটাকে এভাবে একটু বলি, একটি ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে তিনটি ভেক্টর নির্দেশিত হলে, অর্থাৎ এ বি দ্বারা একটা, বি সি দ্বারা একটা, সি এ দ্বারা, অর্থাৎ একটি ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে তিনটি ভেক্টর নির্দেশিত হলে তাদের লব্ধির মান কত হবে 0 হবে। কথাটা বোঝা গেছে? তাহলে একটি ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে তিনটি ভেক্টর নির্দেশিত হলে তাদের লব্ধির মান 0 হবে। তাহলে এটা একটা অনুসিদ্ধান্ত। তাহলে আমরা এখান থেকে এরকম লিখতে পারবো p প্লাস কিউ, এটা ছিল আমাদের r, তাহলে এদিকে দিকটা কি হবে মাইনাস r, অর্থাৎ এখানে হচ্ছে কত r ইকুয়াল টু কত 0। এখান থেকে আমাদের ছিল কত, এটাকে আমরা লিখতে পারতাম এরকম করে p প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে কত r। যখন এই পাশে চলে আসবে তখন আমরা এটা লিখছি মাইনাস মাইনাসে মাইনাসে, আসলে এখানে rটা আমরা দেখানো সম্ভব নয়, কারণ এই rটাকে আমরা লিখব না, আমরা বাহু দ্বারাই দেখাই। তাহলে ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু কত 0, অর্থাৎ r এর দিকটা যদি আমরা এদিকে করে দেই তাহলে হবে p প্লাস q প্লাস r ইকুয়াল টু কত 0। এটা হচ্ছে আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এরপরে আছে আমাদের ভেক্টর যোগের বহুভুজ সূত্র। আসলে ত্রিভুজ সূত্র যেটা, সেখান থেকে আমরা বহুভুজ সূত্র দেখাতে পারি। বহুভুজ কাকে বলবো, যে দুই বা ততোধিক বাহু বিশিষ্ট, এখানে যেহেতু আমরা তিন বাহু বিশিষ্টকে ত্রিভুজ বলে ফেলতেছি, চার বাহুকে আমরা চতুর্ভুজ বলতেছি, পাঁচ বাহুকে পঞ্চভুজ বলছি, এই কারণে আমরা বলি যে দুইয়ের অধিক যে কোনো বাহু বিশিষ্ট আকৃতিকে আমরা বলি আসলে বহুভুজ। তাহলে আমরা পড়ব বহুভুজ সূত্র। ভেক্টর যোগের বহুভুজ সূত্র, আসলে এটা ত্রিভুজ সূত্রেরই একটা এক্সটেনশন রূপ মাত্র। তাহলে আমরা একটা বহুভুজ আঁকার চেষ্টা করি। আমরা আঁকলাম এখানে এ বি সি ডি ই এফ, একটা ষড়ভুজ। বহুভুজ সূত্রে আমরা এটা একটা কি আঁকলাম, একটা ষড়ভুজ। ত্রিভুজে আমাদের কি ছিল তিনটা বাহু, তিনটার ভিতরে আমরা কি করছিলাম দুইটা বাহু দ্বারা আমরা একটা করে কি করছিলাম, দুইটা বাহু দ্বারা ভেক্টরটা নির্দেশ করছিলাম, তৃতীয় বাহুটা কি করছিল লব্ধিটাকে আমাদের দেখাই দিছিল। তাহলে একই রকম করে বলতে পারি যে একটি বহুভুজে যদি n সংখ্যক বাহু থাকে, এই n সংখ্যক বাহুর ভিতরে যদি n-1টি বাহু n-1টি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ওই n তম বাহুটি বিপরীত ক্রমে ওই ভেক্টরগুলোর লব্ধির মান ও দিক নির্দেশ করবে। আমি আবার বলি, n বাহু বিশিষ্ট একটি বহুভুজের n-1 সংখ্যক বাহু একই ক্রমে n-1টি ভেক্টরকে নির্দেশ করলে ওই ষড়ভুজের ওই বহুভুজের n-তম বাহুটি বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশিত করবে। কথাটা বুঝতে একটু কঠিন, কারণ আমরা n বলতেছি,
আমরা n না বলে এখন ষড়ভুজ দিয়ে উদাহরণ দেই। তাহলে আমরা বলছি এখানে কয়টা বাহু আছে? 6টা। এই 6টা বাহুর ভিতরে 5টা বাহু দ্বারা একই ক্রমে যদি 5টি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে এই ষড়ভুজের ষষ্ঠ বাহুটির বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশিত হবে। কথাটা বোঝা গেছে? আমরা বলি তাহলে এ বি সি ডি ই এফ এই ষড়ভুজের এ বি বাহু দ্বারা একটা ভেক্টর, বি সি দ্বারা একটা ভেক্টর, সি ডি দ্বারা একটা ভেক্টর, ডি দ্বারা একটা ভেক্টর, ই এফ দ্বারা একটা ভেক্টর। এই 5টা ভেক্টর 5টা বাহু দ্বারা 5টি ভেক্টরকে নির্দেশ করতেছে। তাহলে এই ষড়ভুজের ষষ্ঠ বাহু কোনটা? এ এফ। এ এফ দ্বারা কি করবে? বিপরীত ক্রমে লব্ধিটা নির্দেশিত হবে। অর্থাৎ এ বি, বি সি, সি ডি, ই এফ, ডি ই এফ এই 5টি বাহু দ্বারা একই ক্রমে ঘড়ির কাঁটার বিপরীতে 5টা ভেক্টরকে আমরা নির্দেশ করতেছি। তাহলে ষষ্ঠ বাহু এ এফ দ্বারা বিপরীত ক্রমে কি হবে? তার লব্ধিটা নির্দেশিত হবে। মোট কথা আমরা লিখতে পারবো এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই প্লাস ইএফ ইকুয়াল টু হচ্ছে এ এফ। অর্থাৎ এই 5টার লব্ধি হচ্ছে এই ষষ্ঠটা, এবং দিকটা হচ্ছে কোন দিকে? এরা যে দিকে গেছে এটা হচ্ছে বিপরীতে। তোমাদের দিক বোঝার জন্য আমি সহজে বলি যে যখনই এরকম তীর চিহ্নগুলো মুখোমুখি তখন বুঝবা এটার সাথে এটা কি হচ্ছে? বিপরীতমুখী। যখন একটা তীর চিহ্ন এখানে একটা এখানে একই দিকে মুখোমুখি হচ্ছে না, তখন বুঝবা তারা হচ্ছে একই মুখী। এটা তোমাদের একটা সহজ কনসেপ্ট বুঝে নেওয়ার, যে দিকগুলো আমরা কেমনে বুঝবো। তাহলে তীর চিহ্নগুলো যদি মুখোমুখি এসে লেগে যায় তাহলে বুঝবা যে এরা পরস্পর বিপরীত। তীর চিহ্নগুলো যদি একই দিকে দূরত্ব বজায় রাখে থাকে তাহলে বুঝবা যে এরা হচ্ছে একই দিকে। তাহলে এই গেল আমাদের কি? বহুভুজ। আসলে ত্রিভুজ সূত্রে যা ছিল এটাতেও তাই। এটা প্রমাণ করে দেখানো যায়। আমরা সেদিকে আর যাচ্ছি না, কারণ আমাদের সেই সময় অত বেশি হবে না। যাই হোক, এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই প্লাস ইএফ মাইনাস এএফ ইকুয়াল টু কত? 0। আমরা কি করলাম? এএফ এর দিক পরিবর্তন করলাম। এবার আমরা যদি আবার লিখি এএফ সমান আমরা কত লিখতে পারবো? মাইনাস এফ এ। অর্থাৎ এটা সমান হচ্ছে মাইনাস এটা। তাহলে এটার দিক এদিকে, এটার দিক এদিকে। তাহলে আমরা লিখতে পারবো এএফ সমান হচ্ছে মাইনাস এফ এ। ক্লিয়ার? তাহলে আমরা এখানে বসাই দেই এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই প্লাস ইএফ মাইনাস মাইনাস এ প্লাস এফ এ ইকুয়াল টু 0। মোট কথা ত্রিভুজ সূত্রে আমরা যে ঘটনাটা দেখছিলাম ওখানে ছিল 3টা বাহু, এখানে ষড়ভুজ আছে কয়টা? আছে 6টা। তাহলে 6টা না থাকে যদি n সংখ্যক থাকে তাহলে এটার দিকটা কি হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে আমরা লিখতে পারবো কি? n বাহু বিশিষ্ট কোন বহুভুজের প্রত্যেকটি বাহু দ্বারা যদি একটি করে ভেক্টর নির্দেশিত হয় এবং তাদের দিক যদি একই ক্রমে হয় তাহলে ওই ভেক্টরগুলোর লব্ধির মান 0 হবে। এটা বোঝা গেছে? n সংখ্যক বাহু বিশিষ্ট কোন বহুভুজের n সংখ্যক বাহুটি যদি n সংখ্যক ভেক্টরকে একই ক্রমে নির্দেশ করে তাহলে ওই ভেক্টরগুলোর লব্ধির মান 0 হবে। আমরা এখানে 6টা দিয়ে দেখাইছি। আমি তাহলে ষড়ভুজ দিয়ে বলতে পারি যে একটি ষড়ভুজের 6টি বাহু দ্বারা 6টি ভেক্টরকে একই ক্রমে নির্দেশিত হলে তাদের লব্ধির মান 0 হবে। আর মূলটা আমি বলবো একটি ষড়ভুজের 6টি বাহুর ভিতরে 5টি বাহু দ্বারা যদি 5টি ভেক্টরকে একই ক্রমে নির্দেশিত করে তাহলে ষষ্ঠ বাহু দ্বারা বিপরীত ক্রমে তার লব্ধিটা নির্দেশিত হবে। এই গেল আমাদের ভেক্টর যোগের বহুভুজ সূত্র। আমাদের আসলে যেটা পড়তে হবে সেটা মূল হচ্ছে ভেক্টর যোগের সামন্ত্রিক সূত্র। সেটাই আমাদের আসলে মূল পড়ার বিষয়। বাকিগুলো হচ্ছে শুধুমাত্র এমসিকিউ
অর্থাৎ শেষ লাইনটা যেটা লিখলাম সেটা এবং প্রথম লাইনটা, এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য। মনে করে এমসিকিউ দেওয়া থাকলো, এরকম করে একটা ত্রিভুজ দেওয়া আছে, এরকম করে দেওয়া আছে এ বি সি, দেওয়া আছে এ বি, এখানে দেওয়া আছে সি এ, এই দুইটা তীর চিহ্ন দেওয়া আছে। তাহলে বলা হলো, আর এটার দিকটা দেওয়া আছে এদিকে এ বি প্লাস বি সি প্লাস সি এ, যে পাশের ত্রিভুজের জন্য কোনটি সঠিক এরকম করে দেওয়া থাকলো ক নম্বরে এ বি প্লাস বি সি ইকুয়াল টু সি এ, এ বি প্লাস বি সি মাইনাস সি এ, এ বি মাইনাস প্লাস এসি প্লাস বিসি ইকুয়াল টু 0। এরকম করে 4টা 5টা অপশন দেওয়া থাকবে, কোনটা সঠিক আমাদেরকে বেছে নিতে হবে, ক খ গ। তাহলে এগুলো আমরা আসলে মূলত করলাম কিসের জন্য, এমসিকিউ এর জন্য। তাহলে আমাদের মূল যখন সৃজনশীলের প্রশ্ন যেখান থেকে তৈরি হবে, যে স্ট্রিম থেকে হবে, সেটার জন্য আমাদের আসলে লাগবে ভেক্টরের ক্ষেত্রে যোগের জন্য আমরা ব্যবহার করব সব সময় সামান্তরিক সূত্র। কারণ এগুলোতে যখন আমরা দেখি তখন সব সময় কি হয় যে ভেক্টরটা একটার পরে আরেকটা প্রয়োগ হয়। অর্থাৎ ত্রিভুজে আমরা দেখছি প্রথমে এই বাহুতে প্রয়োগ হলো, তারপরে কি করলো এই বাহুতে প্রয়োগ হলো, তারপরে কি হলো লব্ধিটা, তাহলে আমরা এটা দিয়ে পেলাম। একই সঙ্গে দুইটা ভেক্টর কিন্তু প্রয়োগ হয়নি। কিন্তু এইখানে একটা কণা আছে, এই কণার উপর এখানে একটা ভেক্টর প্রয়োগ হলো, এখানে একটা প্রয়োগ হলো, তাহলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? এই সূত্রটার জন্য আমরা পড়ব ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। এটাই মূলত আমাদেরকে পড়তে হবে, সব থেকে মনোযোগ দিয়ে পড়বো আমরা, সবগুলোই বেশি গুরুত্বপূর্ণ, সেটা আমরা এটাতেই পড়ব। তাহলে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। নাম থেকে বোঝা যাচ্ছে তার এখানে একটা সামান্তরিক থাকবে। তাহলে আমি প্রথমেই সূত্রটা বলে নেই যে কোনো সামান্তরিকের কোনো কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় একই সময় একটি কণার উপর ক্রিয়ারত একই জাতীয় দুটি ভেক্টরকে নির্দেশ করলে ওই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত কর্ণই ওই ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। আমি আবার বলি, কোন সামান্তরিকের কোন কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় একটি কণার উপর ক্রিয়ারত একই সময় একই জাতীয় দুটি ভেক্টরকে নির্দেশ করলে ওই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয়, ওই বিন্দু হতে অঙ্কিত কর্ণই ওই দুটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে আমি যা বললাম সেটা একটু ব্যাখ্যা গাণিতিকভাবে আমরা বলি। তাহলে প্রথমে আমরা কি করি, একটা সামান্তরিক অঙ্কন করি। এই হচ্ছে একটা সামান্তরিক, আমরা সবাই সামান্তরিক চিনি, যদি আমার অঙ্কনটা তো সুন্দর হয় নাই। ও এ বি সি একটা সামান্তরিক। আমি কি বলছিলাম যে একটি সামান্তরিকের কোন কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয়, কৌণিক বিন্দু কয়টা, একটা দুইটা তিনটা চারটা, যে কোনো কৌণিক বিন্দুতে সন্নিহিত বাহু কয়টা পাবো, দুইটা। যদি ও বিন্দু ধরি তাহলে ও এ ও সি, যদি এ বিন্দু ধরি তাহলে এ ও এ বি, যদি বি বিন্দু ধরি বি এ বি সি, যদি সি বিন্দু ধরি সি বি সি ও। তাহলে বলছি কোন সামান্তরিকের কোন কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয়, তাহলে আমি ধরে নিলাম, মনে করি ও এ বি সি সামান্তরিকের ও কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু ও এ এবং ও সি এর দ্বারা দুটি ভেক্টরকে যদি নির্দেশ করা হয়, তাহলে ও এ দ্বারা নির্দেশ হলো একটা ভেক্টর, ও সি দ্বারা একটা নির্দেশ হলো, ও এ দ্বারা হলো পি ভেক্টর নির্দেশ, ও সি দ্বারা হলো কিউ ভেক্টর। এই দুটো ভেক্টর ও বিন্দুতে একই সঙ্গে ক্রিয়া করতেছে, তাহলে এই দুটো লব্ধি হবে ওই বিন্দু থেকে অঙ্কিত কর্ণ বরাবর। তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত কর্ণ কোনটা, ও এবং বি যোগ করলে যে বাহুটি পাওয়া যাবে, এটা হচ্ছে কি তাদের লব্ধি। তাহলে আমি ধরে নেব হচ্ছে লব্ধি আর। তাহলে সূত্রটার ব্যাখ্যাটা আমরা পেয়ে গেছি।
মনে করি ও এ বি সি একটি সামুদ্রিক, যার ও কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে ও এ এবং ও সি। এই বাহুদ্বয় একই সঙ্গে দুইটা ভেক্টর যথাক্রমে পি এবং কিউ কে নির্দেশ করতেছে, যা ও বিন্দুর উপর ক্রিয়ারত। তাহলে এই পি এবং কিউ এর লব্ধি হবে ও থেকে বি যোগ করলে, অর্থাৎ ও বি কর্ণ বরাবর। অর্থাৎ আমরা দেখাতে পারি ও এ বি সি সামান্তরিকের ও এ সমান হচ্ছে পি বাহু, আমাদের ও এ বাহু সমান হচ্ছে পি ভেক্টর, ও সি সমান হচ্ছে কিউ ভেক্টর, এবং এই কোণটা হচ্ছে আমরা ধরে নিলাম আলফা। তাহলে আমরা এবং ওবি সমান হচ্ছে কত, আর। তাহলে সূত্রের বর্ণনা অনুসারে এই দুইটার লব্ধি হবে আর এর সমান, অর্থাৎ ও এ প্লাস ও সি ইকুয়াল টু হচ্ছে কত, ও বি। আমরা যদি ইয়াদে লিখি তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে আর। এই হচ্ছে সামান্তরিকের সূত্র। এবার আমরা ব্যাখ্যাটুকু পড়লাম। মোট কথা, এখানে যদি একটা কোনো, এই মনে করো আমার কলমের হেডটা আছে ও বিন্দুতে, দুইটা সুতা বেঁধে দেওয়া হলো, তোমরা একজন এদিক বরাবর ও এ বরাবর টানতেছো, আরেকজন সি বরাবর, দুইজনে একই সমান বা একজনেই দুই হাত দিয়ে টানছে দুইটা সুতা। তাহলে এই কলমের হেডটা কোন দিকে যাবে, ও এ বরাবরও যাবে না, ও সি বরাবরও যাবে না, যাবে কোন দিক বরাবর, এই ও বি বরাবর যাবে। আমরা সাধারণত কি দেখছি, গ্রামে যখন আমরা দেখি গাছ কাটে মিস্ত্রি, করাত দিয়ে যখন গাছ কাটে একটা ছোট্ট ফাঁকা জায়গায় গাছটা ফেলতে হয়, তখন কি করা হয়, গাছের উপরে দড়ি বাঁধে দেওয়া হয়, বাঁধে দিয়ে মিস্ত্রিটা কি করে, দুই দিক থেকে তার টান দেয়। তাহলে হয় কি, দুই পাশে যখন দুই দিক দিয়ে টানবে, তখন এর দিকেও পড়ে না এর দিকেও পড়ে না, তখন গাছটাকে মাঝামাঝি যে ফাঁকা জায়গাটা সেটা দিয়ে ফেলে দেওয়া যায়। ওরা কিন্তু আসলে জানে না ফিজিক্স, কিন্তু তারা প্রয়োগ করে ফেলে। আসলে ফিজিক্স তো আমাদের নেচারের সাথে, আমাদের প্রকৃতির সাথে, আমাদের সব সময় সবার সাথেই সব কাজেই লাগতেছে। যাই হোক, তাহলে আমরা ভেক্টর যোগের সূত্রগুলো আমরা পড়লাম। আমাদের মূলত এই সূত্রটাই সবথেকে ইম্পর্টেন্ট, এটারই আমরা ব্যাখ্যা করলাম। এরপরে আমরা এখানে কি আছে, পি আছে, কিউ আছে, আর আছে, এখানে মান এবং দিক দুটোই আছে। আমরা এরপরে লেকচারে কি পড়ব, মান বের করা শিখব, দিক বের করা শিখব। এখানে যেহেতু একসাথে আছে, দুইটা তো আর একসাথে বের করা যাবে না। তাহলে মান কি করে বের করে, দিক কি করে বের করে, আমরা অবশ্যই এর পরের লেকচারে দেখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায়, যেহেতু করোনা কালে কিছু করার নেই, সুতরাং বাসায় এগুলো রেগুলার তোমরা পড়বা, কারণ সময় থেমে থাকবে না। যাই হোক, পরের ক্লাসে আমরা এর পরে আলোচনা করব। তোমাদের সবাইকে ধন্যবাদ।